প্রিয় দর্শক, শুভ সকাল। আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে আজকে পর্বে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আমাদের সাথে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত খ্যাতনামা দুজন বিশেষজ্ঞ চিকিৎসক, একজন নাক কান গলা বিশেষজ্ঞ এবং একজন হরমোন রোগ বিশেষজ্ঞ। আমাদের আজকের আমন্ত্রিত অতিথিদের সাথে পরিচয় করে দিচ্ছি। আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম আশিকুর রহমান ভূঁইয়া, ইএনটি অঙ্কোলজি ও হেড নেক সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি যেহেতু সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা আমাদেরকে টেলিফোনে যে কোনো প্রশ্ন করতে পারছেন। নাক কান গলার বিভিন্ন সমস্যা, পাশাপাশি হরমোন রোগজনিত সমস্যা যেমন ডায়াবেটিস বা থাইরয়েড হরমোনজনিত সমস্যা, যে কোনো প্রশ্ন আমাদেরকে করতে পারছেন। টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। এছাড়া আমরা ফেসবুকে লাইভে আছি, সেখানে আমাদের সাথে যুক্ত হতে পারছেন। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি। অনেক ধন্যবাদ আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। স্যার, আমরা আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো, মানে পাশাপাশি ভাবে আলোচনাটা আমাদের চলবে। যে নাক কান গলা বিশেষজ্ঞ স্যার আছেন আমাদের সাথে এবং আপনি আছেন। তো আপনার কাছে শুরুতে আসছি যে এখন যদি বলি যে বাংলাদেশের বর্তমান যে অবস্থা, এই প্রেক্ষিতে হরমোনাল ঠিক কোন কোন সমস্যাগুলো সবচেয়ে বেশি বেড়ে যাচ্ছে বলে আপনারা মনে করছেন? অনেক ধন্যবাদ। এখনকার সময়ে খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে হরমোনজনিত বিষয়টা। তো আমাদের সবথেকে বড় হরমোনজনিত সমস্যা কিন্তু আসলে ডায়াবেটিস। সেটা নিয়ে আমরা আলোচনা করব। আসলে ডায়াবেটিস হয় হচ্ছে একটা হরমোনের কারণে, সেটার নাম হচ্ছে ইনসুলিন। সেটা এটা সবথেকে বড় হরমোনের সমস্যা। এরপরেই আসে হচ্ছে থাইরয়েড। আপনি জানেন যে বাংলাদেশে অফিসিয়ালি 1,31,00,000 মানুষ ডায়াবেটিসে আক্রান্ত, কিন্তু আপনি শুনে অবাক হবেন যে প্রায় 3,60,00,000 মানুষ থাইরয়েড রোগে আক্রান্ত। মানে এই সংখ্যাটা প্রায় 3 গুণ। হ্যাঁ, এই সংখ্যাটা ডায়াবেটিস থেকে থাইরয়েড রোগীর সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি। তো এগুলো অনেক ক্ষেত্রেই আনডায়াগনোজ থাকে। সচেতনতার অভাবে অনেক সময় আমরা ধরতে পারি না অথবা বুঝতে পারি না, রোগীরা ম্যানিফেস্টেশন নিয়ে অনেক সময় আসে না, কিন্তু রোগীর সংখ্যা কিন্তু অনেক অনেক বেশি এবং আরও বেড়ে যাচ্ছে দিনে দিনে। তো এটা হচ্ছে বড় একটা বাল্ক, যেটা হরমোন রোগীদের মধ্যে থাইরয়েড। এর বাইরে যেটা রয়েছে পলিসিস্টিক ওভারি সিনড্রোম, যেটা মেয়েদের হয়ে থাকে, এবং আপনি দেখবেন যে অল্প বয়সী মেয়েদের মুখে দাড়ি গোঁফ হচ্ছে, মোটা হয়ে যাচ্ছে, ঘাড় কালো হয়ে যাচ্ছে, মাসিক অনিয়মিত হচ্ছে, অল্প বয়সে দেখা যাচ্ছে যে তাদের ডায়াবেটিস দেখা দিচ্ছে, বিয়ে হলে দেখা যাচ্ছে যে প্রেগনেন্সি হতে চাচ্ছে না, এবং এরপরেই দেখা যাচ্ছে যে নানা রকম হৃদরোগ অথবা অন্য কোনো রোগে ওনারা আক্রান্ত হয়ে যাচ্ছে। এটা পলিসিস্টিক ওভারি সিনড্রোম একটা স্পেকট্রাম, যেটা একদম পিউবার্টি, বয়ঃসন্ধি থেকে শুরু করে একদম বয়সকাল পর্যন্ত এই 3টা স্টেজেই কিন্তু নারীদেরকে অ্যাফেক্ট করে থাকে। এটা হচ্ছে একটা হরমোনজনিত রোগ। আর কিছু কিছু রোগ আছে আমরা নিজেরাই তৈরি করি, যেমন হচ্ছে ওষুধ খেয়ে আমরা কিছু কিছু হরমোনের রোগ তৈরি করি। এটার নাম হচ্ছে কুশিং সিনড্রোম। অনেকে আমরা মোটা হওয়ার জন্য, রুচি বাড়ানোর জন্য, রং ফর্সা করার জন্য কেমন আমরা স্টেরয়েড জাতীয় ওষুধ, স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে থাকি, এবং ফার্মেসি থেকে নিয়ে অনেক সময় ফার্মেসি থেকে দিয়ে দেয়, তো সেটা আমরা করে থাকি। অথবা একটা রোগ যেমন অ্যাজমার জন্য সাপোজ আপনাকে 5 দিন অথবা 7 দিনের জন্য রেস্কিউ স্টেরয়েড দেওয়া হলো, কিন্তু এটা খেয়ে আপনার খুব ভালো লাগলো, আপনি দিনের পর দিন এই ওষুধটা কন্টিনিউ মানে পেশেন্ট ভাবছে যে সে আরাম পাচ্ছে, ওষুধটা কন্টিনিউ করে যাচ্ছে চিকিৎসকের পরামর্শ ছাড়া। হ্যাঁ, খুব খাচ্ছি, আরাম পাচ্ছি। আচ্ছা, কেমন? তো এই স্টেরয়েড খুব খারাপ জিনিস, এবং স্টেরয়েড যদিও লাইফ সেভিং, কিন্তু স্টেরয়েড কিন্তু মানে খুবই খারাপ পরিণতি বয়ে নিয়ে আসতে পারে। সেজন্য আমরা আসলে সবসময় বলে থাকি যে চিকিৎসকের পরামর্শ ছাড়া কিন্তু কোনো ধরনের মেডিসিন কেমন না খাওয়া উচিত। আচ্ছা, মানে মোটামুটি হরমোনাল যেই রোগগুলোর কথা স্যার আপনি বললেন যে বাংলাদেশে এখনকার প্রেক্ষিতে এগুলো সবচেয়ে বেশি প্রিভ্যালেন্ট আছে। আরেকটা অংশ আছে, সেটা হচ্ছে যে গ্রোথ হরমোনের অভাব। গ্রোথ হরমোনের অভাবে যেটা হয়, বাচ্চারা খাটো হয়, লম্বা হতে চায় না। অনেকেই আমাদের কাছে নিয়ে আসেন যে আমার বাচ্চা লম্বা হচ্ছে না, ফ্রেন্ডদের থেকে ছোট হয়ে যাচ্ছে, কাজিনদের থেকে ছোট দেখা যাচ্ছে, লম্বা হচ্ছে না। সেক্ষেত্রে গ্রোথ হরমোনের অভাব অনেক সময় থাকে, সেটার কারণে বাচ্চারা খাটো হয়। নানা রকম সেক্স হরমোন আছে, সেটার অভাবে সেক্সুয়াল ডিসফাংশন হয়ে থাকে। অনেক সময় বয়ঃসন্ধি আসতে চায় না, দেরি হচ্ছে, ডিলেড পিউবার্টি হচ্ছে যে তার 13 বছর, 14 বছর, 15 বছর হয়ে গেল, মেয়েটার এখনও মাসিক হচ্ছে না, ব্রেস্ট ডেভেলপ করছে না। এটাও হরমোনজনিত রোগ, অনেক সময় বুঝতে পারে না কার কাছে যাবো। আরেকটা হচ্ছে দ্রুত সাবল্যগত প্রাপ্তি হওয়া, 5 বছর বয়সে মাসিক হয়ে গেছে, ছেলেটার
5 বছর 6 বছর বয়সে দেখা যায় যে পুরুষদের মতো তার যৌনাঙ্গ এবং অন্যান্য অর্গানগুলো ডেভেলপ করে গেছে, গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে, এটা বলি আমরা প্রিকশনাস পিউবার্টি। মানে হচ্ছে সময় হওয়ার আগেই তার বয়ঃসন্ধি চলে আসলো। এটাও যেমন একটা রোগ, হরমোন রোগ। আবার যদি দেরি করে পিউবার্টি আসে, সেটাও একটা হরমোন রোগ। অবিবাহিত মেয়েদের স্তন থেকে দুধ নিঃসৃত হচ্ছে, এটাও একটা প্রোল্যাকটিন হরমোনজনিত রোগ। এরকম অনেক অনেক হরমোনজনিত রোগ রয়েছে যেটা সম্পর্কে আসলে আমাদের মানুষ কম জানে। ডায়াবেটিস, থাইরয়েড নিয়ে আমরা আসলে যতটা আলোচনা করি বা আলোচনাগুলো যতটা ফোকাসে আসে, এই বিষয়গুলো আসলে লেস ফ্রিকোয়েন্টলি আমরা কথা বলি। আমি আজকে পর্বে চেষ্টা করব যে আপনার সাথে সেই বিষয়গুলো নিয়ে কথা বলবার। আমি একটু স্যারের কাছে আসি। এখন একটা সিজন চেঞ্জের একটা টাইম যাচ্ছে, বসন্ত অলরেডি চলে এসেছে। তো এই সময়টাতে দেখা যায় যে প্রায় অনেকেরই ঘরে ঘরে ঠান্ডা কাশি বা একটা ভাইরাল ফ্লু এর প্রাদুর্ভাব বেড়ে যায়। তো আপনি একজন নাক কান গলা বিশেষজ্ঞ হিসেবে এই মুহূর্তে কি ধরনের রোগী বেশি পাচ্ছেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে দেখুন, এই শীতটা শেষ হলো এবং গরমটা আসছে, এই যে ট্রানজিশন পিরিয়ডটা, এই ট্রানজিশন পিরিয়ডের মধ্যে দেখবেন যে আমাদের টেম্পারেচার চেঞ্জ হচ্ছে, তারপরে ধরুন এখন একটু ধুলাবালি হচ্ছে। তো যার কারণে এই টেম্পারেচার চেঞ্জের কারণে অনেকে ধরুন আপনার ঠান্ডার সমস্যায় ভুগছে বেশি, ধরুন নাক বন্ধ, তারপরে আপনার ধরুন সাইনোসাইটিসের প্রবলেম এবং টনসিলের প্রবলেম, গলা ব্যথা হচ্ছে, সোর থ্রোট হচ্ছে, অনেকের কান ব্যথা হচ্ছে, প্রচণ্ড কানে ইনফেকশন হচ্ছে, কান দিয়ে বিশেষ করে বাচ্চাদের কান দিয়ে আপনার ধরুন বিভিন্ন রকমের ডিসচার্জ হচ্ছে। এইগুলি এখন এই সিজন চেঞ্জের জন্য কমন আমরা ফেস করছি আসলে। আচ্ছা, বেশি পাচ্ছেন এই রোগীদেরকে। আমরা কিন্তু বাচ্চাদের অ্যাডিনয়েড বলে একটা সমস্যার কথা প্রায়শই শুনে থাকি, সেই বিষয়টা নিয়ে স্যার যদি কিছু বলতেন। আচ্ছা, অ্যাডিনয়েড যেটা হয় আসলে ধরুন আমাদের এই মানে বাচ্চাদের যখন আমাদের বাচ্চার জন্ম হয় তখন আমাদের বাচ্চাদের টনসিল থাকে, আর সাথে এই ফেরিংস মানে গলার আশেপাশে আরও কতগুলো আপনার লিম্ফয়েড অর্গান থাকে, এই সবগুলোকে একসাথে ওয়েল্ডার্স রিং। এই ওয়েল্ডার্স রিংয়ের প্রথম দুটো যে বড় দুটা রিং, এটা হলো টনসিল। তো ধরুন এগুলো আসলে আপনার ওই সিজনের সাথে, ভাইরাসের সাথে এবং ঠান্ডা গরমের সাথে কিন্তু এগুলো ইনফেক্টেড হয়। তো অ্যাডেনয়েড জিনিসটা কি, যখন আমাদের বাচ্চাদের বয়স 5 থেকে 9-10 বছর থাকে, এই সময় ওদের নেজোফেরিংসের যে আপনার লিম্ফয়েড টিস্যু থাকে, এগুলো কারো কারো এই ইয়ার কারণে, ভাইরাসের কারণে বা ঠান্ডার কারণে, অ্যালার্জির কারণে এগুলো আপনার বড় হয়ে যায়। তো বড় হয়ে গেলে তখন হয় কি, আমরা মানে খুব কমনলি আপনি জানেন যে আমরা যখন ঘুমিয়ে যাই তখন আমাদের শ্বাসটা আমরা নেই নাক দিয়ে, মুখ তখন বন্ধ থাকে, কিন্তু ওই সমস্ত বাচ্চারা নাক দিয়ে আর শ্বাস নিতে পারে না, না নিতে পারছে না। যখন আপনি ঘুমায় যায়, মুখ বন্ধ, নাক দিয়ে শ্বাস যাচ্ছে না, অটোমেটিকলি তার মুখটা হা হয়ে যায়। আর ওই সমস্ত বাচ্চারা দেখবেন মা বা টিচাররা বলে যে আপনার বাচ্চা কথা শুনছে না, কানে শুনছে না, অথবা আপনারা যারা ওরা যদি টিভি দেখে দেখবেন টিভির কাছে গিয়ে শুনতে চায়, ভলিউমটা হয়তো অনেক বাড়িয়ে দেয়, হ্যাঁ, অথবা ভলিউম বাড়ায় দেয়। তার মানে ওদের যাদের অ্যাডেনয়েড থাকে তাদের কানের সাথে আপনার নেজোফেরিংসের একটা টিউব থাকে, ওটা অডিটরি টিউব বলি অথবা আপনার ইউস্টেশন টিউব বলি। ওই টিউব দিয়ে মিডল লেয়ারের সাথে আমাদের কানের যে মধ্যকর্ণ, ওই মধ্যকর্ণের সাথে আপনার ফেরিংসের বাতাস আসা যাওয়া করে। তো যদি অ্যাডেনয়েড থাকে তো ওটা ব্লক হয়ে যায়। যখন এটা ব্লক হয় তখন কানের ভিতরে পানি জমে, ওটাকে আমরা বলি ওএমই অথবা অটাইটিস মিডিয়া বলি, উইথ ইফিউশন। এবং বাচ্চাদের কিন্তু অটাইটিস মিডিয়া খুব কমন। এই জন্য যাদের অ্যাডেনয়েড থাকে তারা হা করে ঘুমাবে এবং তাদের আপনার কানে কম শুনবে এবং তারা সবসময় তাদের ঠান্ডা লেগে থাকবে, ঠান্ডা ভালোই হবে। এই ফিচারগুলো যদি বাবা মায়েরা দেখেন তাহলে বয়স হবে সাধারণত 5 থেকে 9-10 বছর, এই বয়সের বাচ্চারা বেশি এফেক্টেড হয়। আচ্ছা, অ্যাডিনয়েডের চিকিৎসাটা নিয়ে স্যার একটু ছোট করে যদি বলতেন। অ্যাডিনয়েডের চিকিৎসা আসলে ক্লিয়ার কাট চিকিৎসা, কারণ এটা একটা জরুরি চিকিৎসা। যদি সে ধরুন আপনি জানেন আমাদের হরমোন বিশেষজ্ঞ এখানে আছেন, আমাদের যে বাচ্চাদের যে ধরুন যে স্পিচ ডেভেলপমেন্ট, যে কথা বলি না আমরা, এই কথা বলার এই সময়টাকে বলে স্পিচ প্লাস্টিসিটি বলে। তার মানে এই একটা সময় আছে 2 থেকে 5 বছর পর্যন্ত এই কথা বাচ্চারা শিখে বা ডেভেলপ করে। এখন যদি ধরুন বাচ্চারা কানে না শুনে, কেউ যদি না শুনে সে কথা মানে শিখবে কিভাবে? আরেকটা হয় যখন যদি হা করে সে ঘুমায়, তাহলে তার মুখের ভিতরের যে আপনার হার্ট প্যালেট থাকে তার একটা চেঞ্জ হয়ে যায়, এটাকে বলে অ্যাডেনয়েড ফেসিস। এই চেহারাটা একটা অন্য রকমের চেহারা হয়ে যায়, যেটা অনেক সময় আমাদের উপজাতীয়দের চেহারাদের মতো মানে ফেশিয়াল প্রোফাইলটা চেঞ্জ হয়ে যায়। তারপর ওরা কানে কম শুনে, এবং কানে কম শুনে না, মাঝে মধ্যে এমন হয় যে ঘন ঘন যদি ওদের আপনার কানের ভিতরে পানি জমে, তাহলে এই পানিটা অতিরিক্ত যখন জমবে তখন ফোঁটা হয়ে পানি বাইরে চলে আসে। এই জন্য দেখবেন ছোট বাচ্চাদের কমনলি কিন্তু কান দিয়ে পানি পড়ে, পুঁজ পানি পড়ে। সুতরাং এই সবগুলো কারণে আপনার অ্যাডেনয়েড আপনার
ট্রিটমেন্ট করা উচিত। এবং সেটা কি সার্জারির মাধ্যমে? হ্যাঁ, অ্যাডেনয়েড ট্রিটমেন্ট সার্জারি ইন্ডিকেশন কখন? সার্জারি ইন্ডিকেশন যে বাচ্চা কানে কম শুনে, হা করে ঘুমায়, আর আমরা একটা এক্সরে করাই নেজোফেরিংসের ইন ওপেন মাউথ, মুখটা হা করা একটা এক্সরে করাই। ওই এক্সরেতে আমরা দেখি যে এয়ারওয়ে যেটা থাকে, এয়ার কলাম, অর্থাৎ নাক দিয়ে যে বাতাসটা যে নিচে যাবে, ওই এয়ার কলামটা যদি আপনার 2/3 বেশি বন্ধ হয়ে যায়, ধরুন অল্প একটু অ্যাডেনয়েড হলো, ধরুন 1/3, তাহলে তার বাতাস যাওয়ার কোনো সমস্যা নাই। হাফ হইলো তাও সমস্যা নেই। যখন মোর দেন 2/3 হয়, তখন তার ঠান্ডা লাগলেই তখন আর নাক দিয়ে বাতাসের নিচে যায় না, নাকের তখনই সে হা করে ঘুমায়। যখন হা করে ঘুমাবে, কানে কম শুনবে, তখন দ্রুত ওদের চিকিৎসা করা উচিত। এবং এখন তো অনেক আধুনিক চিকিৎসা আছে আমাদের, এন্ডোস্কোপিক, আমরা এন্ডোস্কোপি দিয়ে আপনার মাইক্রোডিবেটার আছে মেশিন, ওটা দিয়ে আপনি নিয়ে নেই, কম্প্রেশন মেশিন আছে, আগের মতো আর মানে লেস ইনভেসিভ ভাবে আপনারা সার্জারিগুলো ইনভেসিভ কিছু নাই। আচ্ছা স্যার, আপনার কাছে আবার আসবো, আমরা একটু স্যারের কাছে আসি। স্যার, আপনি বলছিলেন যে বাচ্চাদের গ্রোথ হরমোন জনিত সমস্যা হলে যে গ্রোথ রিটার্ডেশন সেটা হতে পারে। আসলে বাবা মায়েরা কিভাবে বুঝবে যে তার বাচ্চাটার কি গ্রোথ হরমোনের কোনো সমস্যা আছে কিনা? জি, যেটা বললাম যে প্রথমেই যেটা আসে চোখে বাচ্চাদের, সেটা হচ্ছে যে তার পিয়ারদের থেকে সে কম বড় হচ্ছে, তার ক্লাসমেটরা লম্বা হয়ে যাচ্ছে তরতর করে, কিন্তু ও নিচু হয়ে যাচ্ছে, খাটো হয়ে থাকতেছে, তখনই জিনিসটা মানে নজরে আসে সাধারণত। অথবা সমবয়সী অন্যান্য যে কাজিন আছে ওদের সাথে অনেক সময় কম্পেয়ার করে আসে নজরে। এবং অনেক স্কুল আছে যাদের বাচ্চার রিপোর্ট কার্ডের মধ্যে দেখবেন যে ইয়ারলি ওরা কিন্তু একটা গ্রোথ লিখে দেয় যে কত সেন্টিমিটার হাইট। হ্যাঁ, যেমন আমার বাচ্চা স্কুলে লিখে দেয় যে ওর মানে ইয়ার চেঞ্জের সময় তখন লিখে দেয় এত সেন্টিমিটার। তো 1 বছরে যদি কেউ 5 সেন্টিমিটারে কম বাড়ে, তখনই কিন্তু এটা নজরদারিতে আনতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে যে সে বাচ্চা বছরে 5 সেন্টিমিটারের থেকে কম বাড়ছে, সুতরাং তাকে ডাক্তার দেখাতে হবে, অ্যাসেসমেন্ট করতে হবে যে তার কী ব্যাপার, কেন সে 5 সেন্টিমিটার থেকে কম বাড়ছে। সো এইভাবে কিন্তু দেখা যায় যে আসলে এই ব্যাপারটা আসলে নজরে আসে। এবং এই ক্ষেত্রে কি স্যার কি কোনো সুনির্দিষ্ট চিকিৎসা আপনারা দিয়ে তাকে সুস্থ করতে পারেন? গ্রোথ রিটার্ডেশনের সাথে খুব ইম্পর্ট্যান্ট একটা আছে নিউট্রিশন। কিন্তু বাংলাদেশের আর্থসামাজিক অবস্থা তো এখন অনেক ভালো, এবং যে অপুষ্টি যেটা সেটা কিন্তু অনেক কমে এসছে। রাদার অতি পুষ্টি যেটা সেটা ওভারনিউট্রিশন, ইটস আ নিউ চ্যালেঞ্জ ফর আস। হ্যাঁ, নিউ চ্যালেঞ্জ। তো এটা কোনো সমস্যা না এখন, যেটা আগে ছিল। তো কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু সেকেন্ড হচ্ছে যে যেটা হচ্ছে থাইরয়েড হরমোনের সমস্যা। থাইরয়েড হরমোন যদি কম তৈরি হয় তাহলে বাচ্চা যেমন হাবাগোবা হতে পারে, ছোটোবেলা থেকে সাপোজ থাইরয়েড হরমোন কম তৈরি হচ্ছে, তাহলে বাচ্চা কিন্তু হাবাগোবা হতে পারে, যেমন অ্যাডেনয়েডও হয়। কেমন সেরকম থাইরয়েড যদি মায়ের অভাব থাকে অথবা জন্মগতভাবে বাচ্চার থাইরয়েডের অভাব থাকে, সেক্ষেত্রে বাচ্চা হাবাগোবা হবে এবং খাটো হবে। স্কুলের পারফরমেন্স, যেরকম আমাদের নাক কান বিশেষজ্ঞ স্যার যেটা বলছিলেন যে স্কুলে ঠিকমতো শুনছে না কানে, ঠিক সেরকম স্কুলের পারফরমেন্স যদি খারাপ হয়ে যায় তাহলেও কিন্তু যখন টিচার বলে যে না আপনার বাচ্চা তো অ্যাটেন্টিভ না, তখন এটা সন্দেহে তার থাইরয়েডের সমস্যা থাকতে পারে। এবং এর পাশাপাশি তার শর্ট হচ্ছে, তার ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি কমে যাচ্ছে, এগুলো যদি হয়, স্কুলের রিপোর্টিং হচ্ছে, এরকম যদি হয় তাহলে আমরা সন্দেহ করি যে থাইরয়েড হরমোনের কারণে হচ্ছে। আর এরপরে থাকে হচ্ছে যে গ্রোথ হরমোনের অভাব। এটা একটু রেয়ার, কিন্তু তারপরেও কিন্তু গ্রোথ হরমোনের সিক্রেশন, যেটা আমাদের ব্রেনের ভেতরে পিটুইটারি গ্ল্যান্ড থাকে আপনি জানেন, সেই পিটুইটারি গ্ল্যান্ড থেকে যদি গ্রোথ হরমোন কম তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু বাচ্চা খাটো হতে পারে। আরেকটা হচ্ছে ফ্যামিলিয়াল শর্টেজার, যে বাবা মা দুজনেরই খাটো। আমি আগে থেকে বলতে পারবো যে বাবা এবং মা এত সেন্টিমিটার, মানে একটা প্রেডিকশন করা যায় যে বাবা মার উচ্চতা যোগ করে সেখান থেকে 13 সেন্টিমিটার বিয়োগ করে 2 দিয়ে ভাগ করলে কিন্তু আমার বাচ্চার কত হাইট হবে এটা কিন্তু আগে থেকে বলা যায়। কেউ যদি প্রেডিকশন করে দেখা যায় যে না বাচ্চা তো অনেক শর্ট হবে, এটা আগে থেকে বোঝা যাচ্ছে, কেমন বাবা মা দুজনই শর্ট, সেক্ষেত্রে কিন্তু ফ্যামিলিয়াল ইডিওপ্যাথিক শর্ট সার্জারি কিন্তু চিকিৎসার ইন্ডিকেশন রয়েছে। এই বাচ্চাগুলোকে কি মানে আর্লি যদি ইন্টারভেনশন আপনারা দিতে পারেন সেক্ষেত্রে কি আসলে কোনো আউটকাম আপনারা এক্সপেক্ট করেন? আপনি খুবই চমৎকার একটা কথা বলেছেন, যেটা আর্লি ইন্টারভেনশন যেটা বলি, বেশিরভাগ ক্ষেত্রে কি হয় জানেন, যে হয়তো খুব লেটলি ডায়াগনোজড হচ্ছে। লেট মানে এসে বলে যে আমার মেয়েটার তো বিয়ে সামনে, ওকে একটু লম্বা করে দেন, সে আর্মিতে যাবে, আমার ছেলেটা, ওকে একটু লম্বা করে দেন। কখন আসে 14 বছর বয়স হয়ে যাওয়ার পরে, চিকিৎসার কোনো সুযোগ নেই, ততদিনে আসলে গ্রোথের যে ডেভেলপমেন্ট সেটা প্লেট বন্ধ হয়ে যায়। গ্রোথের যে প্লেট থাকে আমাদের 2 হাড়ের মধ্যে
থাকে তরুণাস্থি, সেখানে প্লেট থাকে যেখানে গ্রোথ হয় বাচ্চাদের। 14 বছর বয়স হয়ে গেলে সাধারণত গ্রোথ প্লেটটা বন্ধ হয়ে যায়, এরপরে আসলে চিকিৎসার কোনো সুযোগ থাকে না, এবং বেশিরভাগ বাচ্চাই আসে হচ্ছে এই 14 বছরের পরে। এটাই আশ্চর্য, মানে এটা আসলে আমাদের এখনো অ্যাওয়ারনেসের অভাব আছে। আপনি ঠিকই বলেছেন। তো আমি মনে করি যে আজকের যে আপনারা যে অনুষ্ঠানটা আয়োজন করেছেন, এই অনুষ্ঠানের মধ্যেও আমি মনে করি যে অনেক অ্যাওয়ারনেস হবে, এবং আশা করি যে রুগীরা যদি একটু সচেতন হয়, প্যারেন্টরা যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু এই বাচ্চাদের কিন্তু আর্লি ইন্টারভেনশন করলে এই বাচ্চারাও কিন্তু লম্বা হতে পারে। আমি একটা উদাহরণ দিতে পারি, মেসি, আপনার নিশ্চয়ই মনে আছে, মেসি ইজ এ প্রোডাক্ট অফ গ্রোথ হরমোন। সে কিন্তু অনেক শর্ট ছিল, এবং তার যে ক্লাব মেসিকে কিন্তু এটা ব্যয়বহুল চিকিৎসা, কিন্তু ক্লাব পুরো টাকা ওরা দিয়েছে এই গ্রোথ হরমোন ট্রিটমেন্টের জন্য। এবং মেসি আজকে যে তার ক্যারিয়ার, গ্রোথ হরমোন ইনজেকশন যদি সে না দিত তাহলে কিন্তু মেসি আজকে মেসি হতে পারতো না। মানে সবচেয়ে সফল একটা এক্সাম্পল, আপনি সবথেকে সফল একটা এক্সাম্পল যে গ্রোথ হরমোন থেরাপির মাধ্যমে মেসির যে হাইট হয়েছে এবং সে এখন এত বড় একটা ফুটবলার হয়েছে। তো আমি মনে করি যে আমাদের বাচ্চাদেরও অনেকেরই অনেক পটেনশিয়াল আছে। তো আমরা যদি রোগটা ধরতে না পারি তাহলে আমাদের বাচ্চাদেরকেও আমরা হয়তো তাদের যে আলটিমেট ডেস্টিনেশন, তাদের যে পটেনশিয়াল, সেটা আমরা হয়তো দিতে পারবো না যদি আমরা রোগটা না ধরতে পারি। আচ্ছা স্যার, খুব চমৎকার করে বললেন। স্যার কাছে আসি, আবার একটু স্যার কাছে ফিরে আসি, যে বাচ্চাদের দেখা যায় যে কমনলি মামস একটা খুব কমন সমস্যা। তো মামস হলে আসলে বাবা মায়েরা কিভাবে বুঝবে যে বাচ্চাটার কি সমস্যা হচ্ছে? আচ্ছা, মামস যেটা হয় আসলে এখনো কিন্তু মামসের সিজনই এই চলে আসছে, এই টাইমটাতে বেশি হয়। এটা একটা ভাইরাস দিয়ে হয়। মামস হলে বুঝবে কিভাবে? আমাদেরকে এসে বলে টনসিল হয়েছে, আসলে ব্যাপারটা টনসিল না। মামস বলি আমি তখনই যখন প্যারোটিড গ্ল্যান্ড, প্যারোটিড কোথায় থাকে? এই যে আমাদের কান থাকে, কানের নিচে যে লতিগুলো আছে না, এই লতির নিচে এবং সামনে, ইয়ার লোবেলের সামনে আপনার অনেকের ফুলে যায়, সাথে আপনার নেকটাও ফুলে যায়, একদম পুরো আপনার চিন টিন সহ একেবারেই ফুলে যায়। দুই পাশেই যখন হয় তখন আমরা বলি যে এগুলি মামস। হ্যাঁ, আর অনেক সময় একদিকে হয়, একদিকে যে হয়, একদিকে মামসটা কম হয়, প্যারোটাইটিস, ওটা আমরা বলি যে ব্যাকটেরিয়াল বা অন্য কোনো প্যারোটাইটিস। আর মাম যেটা ভাইরাস দিয়ে যেটা হয় সেটা সাধারণত দুই দিকই এফেক্ট করে, এবং তখনই বুঝবে যখন দেখবে বাচ্চা, মানে ধরুন আপনার দুই পাশের কানের সামনে ফুলে গেল, গলা সহ ফুলে যাচ্ছে, সে খেতে পারছে না, তার জ্বর আছে, তখন আমরা মানে ফিভারটা তো এখানে একটা ডেফিনিট একটা সিম্পটম হিসেবে থাকে। ফিভার থাকে, ব্যথা থাকবে, যেহেতু এটা একটা ইনফেকশন। জি জি। আর আপনি জানেন যে প্যারোটিড মামস তো হয় প্যারোটিড গ্ল্যান্ডে, তো প্যারোটিড গ্ল্যান্ডে একটা ফাঁসা থাকে, একটা ডিপ ফাঁসা থাকে, ওই ফাঁসাটা খুব টাইট থাকে। যখন ওইখানে মামস হয়, কোনো ধরুন আপনার সিক্রেশন জমা হয় বা ইনফ্লামেশন হয়, তখন ওই ফাঁসাটার উপর প্রচুর চাপ পড়ে, এই জন্য মামস খুবই পেইনফুল হয়, বাচ্চাটা দেখা যায় সোয়ালো করতে পারছে না, খেতে পারছে না। সেই জন্য মামস হলে আমরা বলি যে তাদেরকে প্রচুর ফ্লুইড খেতে হবে, এবং একটা করতে হয় যে টক জাতীয় খাবার খাবে না, কারণ যদি টক জাতীয় খাবার খায় তাহলে তার প্যারোটিড গ্ল্যান্ডের মধ্যে সিক্রেশনের পরিমাণ আরও অনেক বেড়ে যায়। তো বেড়ে গেলে তখন তার পেইনটা আরও অ্যাগ্রাভেট হয়। এই জন্য আমরা বলি যে টক জাতীয় কিছু খাবে না, মাউথ ওয়াশ করবে, তারপর ধরুন প্রচুর ফ্লুইড খাবে, এবং ধরুন সিম্পল প্যারাসিটামল জাতীয় ওষুধ খাবে। কনজারভেটিভ অ্যান্টিবায়োটিকের খুব একটা প্রয়োজন রোল এখানে নাই। আচ্ছা স্যার, পাশাপাশি যদি একটু টনসিলাইটিস নিয়ে বলতেন। অনেকের দেখা যায় একদম রিকারেন্টলি টনসিলাইটিস হয়ে থাকে। টনসিলাইটিস মানে কি? টনসিলও যে আগে বললাম যে লিম্ফয়েড টিস্যু দুই পাশে থাকে, এগুলো আপনার জন্মের আগে কিন্তু ওগুলো আমাদের বডিতে ইমিউন সিস্টেমটা বুস্ট আপ করে বা ওদের করে, আপনার অ্যান্টিবডি তৈরি করে। যখন আপনার জন্ম হয়ে যায় আফটার বার্থ, কিন্তু এই টনসিলের তেমন কোনো ফাংশন থাকে না, এটা জাস্ট এরোরাইজেসি ট্রাক্টে একটা মানে গেট হিসেবে থাকে। ওটা খুবই সেন্সিটিভ। ধরুন আপনি ঠান্ডা, মানে অনেকেরই প্রায় 50% পেশেন্টেরই বেসিক্যালি ঠান্ডা থেকেই হয়। ধরুন ঠান্ডা পানি খেলো, অথবা ফ্যান ছেড়ে ঘুমালো, অথবা যে কোনো ঠান্ডা, কোল্ড অ্যালার্জি থাকে তাদের ঠান্ডার জন্য হয়। তো টনসিলগুলো সাধারণত হয় ব্যাকটেরিয়া দেওয়া হয়, স্টেফিলোকক্কাস অরিয়াস একটা ব্যাকটেরিয়া আছে, বিটা হিমোলাইটিকাস, ওই ব্যাকটেরিয়া দেওয়া হয়। তো টনসিল হলে বুঝবে কীভাবে? ধরুন জ্বর থাকবে, গলা ব্যথা হবে, এবং আমরা যখন হা করাবো দেখবো যে টনসিল দুইটা আপনার একদম রেড কনজেস্টেড হয়ে থাকে। কখনো কখনো টনসিলের উপর কোনো স্লাফের মতো থাকে, সাদা স্লাফ থাকে, হোয়াইট স্লাফ, এবং পেইন হয় অনেক। তো তখন আমাদেরকে করতে হয় কি, আপনার অ্যান্টিবায়োটিক দিলে বা অ্যান্টিবায়োটিক, অ্যান্টিহিস্টামিন এবং পেইন কিলার দিলেই কমে যায়, ইনফ্লামেশনটা কমে যায়। কারণ টনসিলের কিন্তু আপনার অপারেশনের ইন্ডিকেশন আছে। কখন করতে হয়? যখন এরকম টনসিলের ইনফেকশন ধরুন কারো প্রতি বছরে, রিকারেন্ট প্রায়ই হয়, ধরুন বছরে ধরুন 3-4 বার বা তার অধিক হয়, এবং এটা পরপর 2-3 বছর যাবৎ হচ্ছে, তার মানে নর্মাল যে লাইফ
ওটা তার হ্যাম্পার হচ্ছে, হ্যাঁ, তখন আমরা বলি যে ওর অপারেশন করে ফেলাটাই বেটার। মানে এটা ফেলে দিলেও তো কোনো সমস্যা হচ্ছে না বডিতে ফিজিওলজিক্যালি। আচ্ছা স্যারের কাছে আসবো, একটু স্যারের কাছে আসি। এখনকার সময় যদি বলি স্যার, ওবেসিটি এটা একটা বিশাল বার্ডেন আমাদের জন্য, এবং এটার সাথে আসলে ইন্টারলিঙ্কড অনেকগুলো ডিজিজ আছে। আমি যদি বলি ডায়াবেটিস, থাইরয়েড হরমোনজনিত সমস্যা, এবং পাশাপাশি পিসিওএস যেটা বলছিলেন। তো এই যে এখন মানে আমাদের ইয়াং জেনারেশন স্পেশালি তারাও এই ধরনের রোগগুলোতে যে আক্রান্ত হচ্ছে, এর পিছনে আসলে কারণ কি বলে আপনি মনে করেন? অনেক ধন্যবাদ। আসলে ওবেসিটি নিয়ে যদি বলতে হয় আমাদের, তাহলে একটু আগে যেটা বলছিলাম যে ওভার নারিশমেন্ট আসলে হয়ে যাচ্ছে, বেশি বেশি আমরা খাচ্ছি এবং খাবারের অ্যাভেলেবিলিটি বেশি হয়ে গেছে, এবং খাবার যে খরচ করা, এক্সারসাইজ করা, সেটার জায়গায় কমে গেছে। সেজন্য যেটা হচ্ছে যে আসলে আমরা মোটা হয়ে যাচ্ছি, এবং মোটা হয়ে গেলে আপনি জানেন যে যারা মোটা এবং যারা চিকন যদি কম্পেয়ার করেন, তাহলে কিন্তু যারা মোটা তাদের কিন্তু ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা 10 গুণ বেশি, 10 টাইমস। এবং যারা মোটা তাদের কিন্তু হৃদরোগ হওয়ার সম্ভাবনা বেশি, লিভারে চর্বি জমা পড়ার সম্ভাবনা বেশি, হাঁটুতে ব্যথা হওয়ার সম্ভাবনা বেশি, স্লিপ অ্যাপনিয়া সিনড্রোম, আমাদের বিখ্যাত নাক কান গলা বিশেষজ্ঞ আছেন এখানে, ওনারাও পান এই ধরনের রোগী। স্লিপ অ্যাপনিয়া, রাতেরবেলা এই ঘুমের মধ্যে দম বন্ধ হয়ে যাচ্ছে, সারা রাত নাক ডাকছে। সব আগে বলতো নাক ডাকা বদভ্যাস, কিন্তু ওনারা এগুলো বেশি ডিল করেন যে নাক ডাকা কিন্তু একটা বিশাল রোগ, বিশাল বড় একটা অ্যালার্মিং সাইন। হ্যাঁ, একটা রোগ। রাতেরবেলা অক্সিজেন টেনশন কমবে, এবং এই অক্সিজেন কমে যাওয়ার কারণে, কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়ার কারণে কিন্তু তার হৃদরোগ, ব্লাড প্রেশার বেড়ে যাওয়া, ডায়াবেটিস হওয়া, এবং ঘুমের মধ্যে মারাও যায় অনেকে। ঠিক আছে, এটারও চিকিৎসা রয়েছে। তো মোটা হওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে এগুলো হয়, নেক যাদের শর্ট থাকে তাদের। তো এগুলো আমাদের খেয়াল করতে হবে। এবং এই যে একটু আগে যেটা বললাম যে স্টেরয়েড মেডিসিন, অনেক সময় মেডিসিনের কারণে, যেমন ঘুমের ওষুধ, টেনশনের ওষুধ, এগুলো খেলেও কিন্তু মানুষ মোটা হয়। সেগুলোর ব্যাপারে খুব কেয়ারফুল থাকতে হবে। মেডিকেশন রিলেটেড ওবেসিটি কিন্তু খুব কমন, রেশনাল ইউজ যেন হয়। আর এটা বলবো যে আমরা যে ডায়াবেটিসের কিছু ওষুধ রয়েছে, যেমন ইনসুলিন, কেমন ইনসুলিনের কারণে কিন্তু মানুষ মোটা হয়। একটা ওষুধ রয়েছে ডায়াবেটিসের, গ্লাইকোজাইড, সেটা খেলেও কিন্তু মানুষ মোটা হয়। তো সেজন্য ডায়াবেটিসের ওষুধটাকে আমরা 3 ভাগে ভাগ করে ফেলি। যে ওষুধ কিছু ওজন বাড়ায়, কিছু ডায়াবেটিসের ওষুধ, কিছু ডায়াবেটিসের ওষুধ আছে ওয়েট মেনটেন করে, নিউট্রাল, আবার কিছু ওষুধ আছে ওজন কমায়। সেটাই এখন পপুলার সারা পৃথিবীতে, যে ওজন কমানোর চিকিৎসা, এটাই সারা পৃথিবীতে, এটা নিয়ে এখন আলোচনা বেশি, গবেষণা বেশি, এবং সারা বিশ্বে এটা নিয়ে কাজ হচ্ছে বেশি। এবং খুবই ইম্পর্টেন্ট, খুবই খুশির কথা হচ্ছে সারা বিশ্বে ওজন কমানোর যে ধরনের চিকিৎসা রয়েছে সবই কিন্তু এখন বাংলাদেশে অ্যাভেলেবেল আছে। এবং সেটার মাধ্যমে কিন্তু ওজন কমানোর মাধ্যমে কিন্তু যদি সায়েন্টিফিক ওয়ে থেকে ওজন কমায়, বৈজ্ঞানিকভাবে, কেমন একদম সব খাওয়া দাওয়া বন্ধ করে দিলাম, খালি ঘি মাখন খেলাম, ভাত রুটি খাওয়া বন্ধ করে দিলাম, দিনে 14টা ডিম খেলাম, তো এটা কিন্তু মানুষের ক্ষতি করে, যেটাকে আমরা বলি যে কেটো ডায়েট। কেমন কেটো ডায়েট কিন্তু ইজ সিরিয়াসলি হার্মফুল ফর বডি। আমি বলবো যে কেউ যদি এই যে লো ক্যালোরি ডায়েট, লো কার্বোহাইড্রেট ডায়েট, 40%-এর কম যদি কার্বোহাইড্রেট হয় তাহলেও ক্ষতিকর, 70%-এর বেশি কার্বোহাইড্রেট হলেও ক্ষতিকর। আপনি শুনে অবাক হবেন, বাংলাদেশের অ্যাভারেজ ডায়েটে 85% কার্বোহাইড্রেট। আমরা ভাত খাই 3 বেলা, অনেক বেশি। ভাত দিয়ে আলু ভাজা খাই, রুটি দিয়ে সুজি, মানে কার্বোহাইড্রেট দিয়েই কার্বোহাইড্রেট খাচ্ছি। সুজি খাই 100% কার্বোহাইড্রেট, রুটি দিয়ে সুজি যদি খাই, কেমন ভাত দিয়ে আলু ভর্তা যদি খাই 100% কার্বোহাইড্রেট। এরকম অন অ্যান অ্যাভারেজ 85% আমাদের কার্বোহাইড্রেট, এটা কমিয়ে আনতে হবে। 70%-এর বেশি কার্বোহাইড্রেট হলেও খারাপ, 40%-এর কম কার্বোহাইড্রেট। কিন্তু কেটো ডায়েটে কতটুকু থাকে জানেন? 10% কার্বোহাইড্রেট থাকে। দিস ইজ সিরিয়াসলি হার্মফুল ফর হেলথ। এবং কেটো ডায়েট যারা করবে, লো কার্বোহাইড্রেট ডায়েট যারা করবে, তাদের কিন্তু হার্ট অ্যাটাক হয়ে মৃত্যুর ঝুঁকি 52% বেড়ে যায়, ব্রেন স্ট্রোক হয়ে মৃত্যুর ঝুঁকি 50% বেড়ে যায়, এবং খাদ্যনালীতে ক্যান্সার হওয়ার সম্ভাবনা 35%। এই যে পরিসংখ্যানগুলো বলছেন, এগুলো ডেফিনেটলি এভিডেন্স বেসড, এবং সেটা গবেষণার মাধ্যমে উঠে এসেছে। আপনি যদি ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির ওয়েবসাইটে যান, মানে তাহলে দেখবেন যে এগুলো সব দেয়া আছে। কিন্তু যেখানে ইউটিউব ভিডিও দেখবেন মাঝে মাঝে, কিন্তু মানুষ আসলে ছুটছে কিসের পিছনে? মানে চটকদার বিভিন্ন বিজ্ঞাপন, এবং মানুষকে বলা হয় না, শুধু বলা হয় যে এই ভাত রুটি বন্ধ করলে কি কি সুবিধা, কিন্তু কি কি অসুবিধা মুদ্রার ওই পিঠটা তো আসলে দেখানো হয় না মানুষকে। সেজন্য মানুষ যেটা চায় যে অল্পতেই আমি 3 দিনেই আমি 20 কেজি ওজন কমে যাবে, 7 দিনেই 15 কেজি কমে যাবে, কেমন এটার প্রতি মানুষ বেশি প্রলুব্ধ হয়। কিন্তু কি ক্ষতিটা হয়ে যাচ্ছে যখন হাসপাতালে রোগীরা অসুস্থ হয়ে ভর্তি হয়, কেমন সিসিউতে হার্ট অ্যাটাক নিয়ে ভর্তি হয়, ডায়াবেটিক কেটোসিস নিয়ে ভর্তি হয়, ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, কিডনি খারাপ হয়ে ভর্তি হয় এই ধরনের ডায়েট করতে গিয়ে। তখন তারা বুঝে, প্রথমে এসে বলে স্যার আমি তো এটা ভুল করে ফেলছি। কি ভুল করেছেন?
আমি তো ইউটিউবে ভিডিও দেখে আমি ভাত রুটি খাওয়া বন্ধ করে ওজন টোজন কমিয়ে আমি ডায়াবেটিসের ওষুধ বন্ধ করে প্রেশার ওষুধ নাকি বন্ধ করে ফেলা যায়, এইসব খাওয়া দাওয়া বন্ধ করলে এই করে আমি দিনে 8টা করে ডিম খাচ্ছি আর মাখন খাচ্ছি আর শুধু সবজি খাচ্ছি। ওষুধ বন্ধ করে দিয়েছি, ভালো আছি আমি, কিন্তু এখন তো আমার হাসপাতালে ভর্তি হওয়া লাগলো। আমি তো একটা বিরাট ভুল করে ফেলছি প্রথমে এসে বলে। তো এইগুলো আসলে আমি বলবো যে চিকিৎসক আপনার বন্ধু, আপনার নিকটবর্তী যে কোনো চিকিৎসক, যে কোনো আপনি ইন্টারভেনশন করার আগে, যে কোনো ডায়েট, যে কোনো মেডিকেশন, যে কোনো প্রসেস ফলো করার আগে ইউটিউব দেখে কোনো সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। অবশ্যই আপনার যে পরিচিত যে ডক্টর তার সাথে আপনি কথা বলে তারপর ফাইনাল ডিসিশন নেবেন। কিন্তু দুঃখের বিষয় অনেক সময় চিকিৎসক হিমসেলফ এই ধরনের প্রিচ করছে, সেটা আসলে দুঃখজনক হলেও সত্য। আমরা একটি ফোন কল নিব, আমাদের সাথে ফোন একজন দর্শক অপেক্ষা করছেন। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। জি জি, আপনার নাম বলে প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, আমি মিরপুর থেকে লাবণ্য বলছি। জি, আমরা শুনতে পাচ্ছি। আমার ছেলের বয়স 21, কিন্তু ওর নাকে সবসময় মানে পানি পড়ে। আমি এর আগে ডাক্তার দেখিয়েছি, ওনারা বলছে নাকি নাকের হাড় একটু বাঁকা, বললো যে বয়স বাড়ার সাথে সাথে ঠিক হয়ে যাবে, কিন্তু এখনো কোনো মানে সেই একই অবস্থায় আছে। এখন ওকে কি সার্জারি প্রয়োজন হবে না কোনো মেডিসিনে ভালো হবে, এটা একটু বললে। আচ্ছা দর্শক, আপনাকে ধন্যবাদ আমাদেরকে প্রশ্নটি করার জন্য। আমরা এখন একটু বিরতিতে যাব, বিরতির পর আপনার প্রশ্নের উত্তরটি আমরা জানবো। প্রিয় দর্শক, বিরতি শেষে আবারও আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সরাসরি আয়োজন স্বাস্থ্য কথা অনুষ্ঠানে। সাথে আছি ডাক্তার সিফাত রহমান। প্রিয় দর্শক, আজকের পর্বে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার ইন্দ্রজিৎ প্রসাদ, বিভাগীয় প্রধান, এন্ডোক্রাইনোলজি বিভাগ, ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল। আমাদের সাথে আরও উপস্থিত আছেন অধ্যাপক ডাক্তার এম আশিকুর রহমান ভূঁইয়া, ইএনটি অঙ্কোলজি ও হেড নেক সার্জন, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইএনটি, ঢাকা। প্রিয় দর্শক, আমাদের এই আয়োজনটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে। আমাদেরকে ফোন করতে চাইলে টিভি স্ক্রলে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন সেই নাম্বারটিতে ডায়াল করতে হবে। স্যার, বিরতিতে যাওয়ার আগে আমাদের সাথে একজন দর্শক ছিলেন। আচ্ছা, ওনার প্রশ্নটা ছিল যে ওনার ছেলের বয়স বোধহয় 21 বছর, নাক একটু হাড় বাঁকা আছে বললো, আর সবসময় ঠান্ডা লেগে থাকে। তো আমার যেটা মনে হয় যে যদি নাকের হাড় অল্প একটু বাঁকা থাকে তাহলে তার তেমন কিছু দরকার নাই, কারণ অনেকেরই আমরা যদি হিসাব করি যে আমাদের পপুলেশনে চেক করি তাহলে আমরা 50% লোকেরই নাকের হাড় অল্প বিস্তর একটু বাঁকা থাকেই, এই নিয়ে সমস্যা নেই। যদি নাকের হাড় আপনার অনেক বেশি পরিমাণ বাঁকা থাকে এবং যদি এমন হয় যে নাকের হাড় বাঁকা থাকে যে তার সবসময় ঠান্ডা লেগে থাকে, তার মাথা ব্যথা হয়, তার সাইনোসাইটিস, তাইলে কেবল আমরা অপারেশন করি। তো ওনার কথা শুনে যেটা মনে হচ্ছে ওনার ছেলের হয়তো অ্যালার্জি আছে, অ্যালার্জিক রাইনাইটিস আমরা বলি, যেটা আপনার ধরুন এই ধুলাবালি থেকে, ঠান্ডা থেকে, অথবা কিছু ইন্ডিজেনাস কিছু অর্গানিজমের কারণে আপনার অ্যালার্জি হয়, নাকে ধুলা হয়, অনেকে দেখে পরপর অনেক হাঁচি দিতে থাকে, লেগে থাকে, প্রচন্ড হাঁচি হয়। আমার মনে হয় উনি যদি একটু ভালো চিকিৎসক দেখান আমার মনে হয় ঠিক হয়ে যাবে। তো সার্জারি লাগবে। প্রশ্ন আমি স্যার পাশাপাশি করি যে ডিএনএস যেটা, এটা সার্জারির পরেও অনেকে বলেন যে আবার হচ্ছে না। ডিএনএস যদি আপনার, হ্যাঁ আমি যেটা বললাম যে মেকানিক্যাল অবস্ট্রাকশন যদি থাকে, যদি আমরা রোগী থেকে জিজ্ঞেস করি যে আপনার কি নাক বন্ধ থাকে বেশি নাকি নাকে ঠান্ডা বা হাঁচি বেশি হয়, যাদের ধরুন নাকে বন্ধ থাকে, শ্বাস নিতে কষ্ট হয় এবং এই বন্ধ থাকার কারণে তার ফ্রিকুয়েন্টলি অ্যাটাক হয়, ঠান্ডার অ্যাটাক হয়, মাথা ব্যথা হয়, এবং আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখলাম যে তার সাইনাসে ইফেক্টেড হয়, ওদেরকে কেবল সার্জারি করলে লাভ হবে। আর যাদের অ্যালার্জি থাকে তাদেরকে সার্জারি করলে বেনিফিট পাবে না। এই সমস্ত রোগীর পরে এসে কমপ্লেন করে যে আমি অপারেশন করার পরও ভালো হয়নি। তো মানুষের চাওয়াটা কি, ডাক্তারের কাছে মানুষ চায় তার ঠান্ডা লাগে, তার হাঁচি হয়, অপারেশন করলে সে ভালো হয়ে যাবে, এবং হয়তো আমাদের চিকিৎসকরা তাকে বলে তুমি ভালো হয়ে যাবা, কিন্তু যদি ইন্ডিকেশনে যদি পারফেক্ট না হয় তাহলে আপনি যে সার্জারি করুন না কেন তার তো সঠিক চিকিৎসা হয়নি, তার তো প্রবলেম হচ্ছে অ্যালার্জির। তো অ্যালার্জির চিকিৎসা না করে আপনি যদি শুধু নাকের হাড় একটু বাঁকা ছিল ঠিক করে দিলেন তাহলে ও রেজাল্ট ভালো পাবে না, তার আবার টার্মিনেট বড় হয়ে যাবে এবং তার আবার অ্যালার্জিক সিম্পটম থাকবে, তখনই সে ফ্রাস্ট্রেটেড হবে যে আমি অপারেশন করে ভালো হয়নি, কারণ তার অ্যালার্জিক রিঅ্যাকশন তো চলছে। হ্যাঁ, আমাদের যে সার্জন, সম্মানিত সার্জন যারা অপারেশন করবেন তাদেরকে পারফেক্টলি ইন্ডিকেশন যে তার অপারেশন করলে সে বেনিফিটেড হবে কিনা
ওটা দেখা দরকার। আচ্ছা, সুতরাং এই ওনার কথা যেটা শুনে যেটা মনে হলো ওর একটু অ্যালার্জিক পার্টটাই বেশি, ওর নাকের হাড়ের বাঁকার পার্ট খুব বেশি না। তারপর একজন চিকিৎসককে দেখে ওনাকে আসলে ডায়াগনোসিসটা কনফার্ম হতে হবে। দর্শক আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়েছেন। স্যারের কাছে আসবো। স্যার, সামনে রোজা আসছে এবং আমরা জানি যে রোজার আগে থেকেই যারা ডায়াবেটিস রোগী আছে তাদের কিছু পরিকল্পনা, প্রি রামাদান প্ল্যান যদি বলি, যে তাদের ওষুধ অ্যাডজাস্টমেন্টের ব্যাপার থাকতে পারে, পাশাপাশি লাইফস্টাইলের বিভিন্ন ব্যাপার মডিফিকেশনের থাকতে পারে, তো তাদের জন্য কি পরামর্শ আপনার? হ্যাঁ, অনেক ধন্যবাদ। আসলে রমজান এবং ডায়াবেটিস অত্যন্ত গুরুত্বপূর্ণ কম্বিনেশন এবং আগের যে সারা পৃথিবীতে যে গবেষণাগুলো হয়েছে সেই গবেষণাগুলো দেখা গেছে যে রমজানে আসলে সুগার নীল হয়ে যাওয়া অথবা হাইপোগ্লাইসেমিয়া হয়ে যাওয়ার সম্ভাবনা প্রায় 7.5 গুণ এবং সুগার বেড়ে যাওয়ার, হাইপার হয়ে যাওয়ার সম্ভাবনা 5 গুণ। কিন্তু আমি খুব আনন্দের সাথে জানাতে চাই আমাদের দেশে যে গবেষণাগুলো আমরা করেছি সেই গবেষণায় দেখা যাচ্ছে যে যদি আমরা একটু প্রি রামাদান এডুকেশন দিয়ে দিই রুগীদেরকে, স্ট্রাকচার, যে রুগীদেরকে আমরা যদি একটু শিখিয়ে দিই রমজানের আগেই, একটু ডোজটা অ্যাডজাস্ট করে দেই, কীভাবে খাবে অথবা কীভাবে ডোজ অ্যাডজাস্ট করবে, কীভাবে সে প্রস্তুতি নেবে রমজানের জন্য। আমরা সাধারণত এনকারেজ করি 2 থেকে 3 মাস আগে থেকেই রমজানের ব্যাপারে আলোচনা করার জন্য এবং প্রস্তুতি নেওয়ার জন্য। প্রস্তুতি নিলে আমরা দেখেছি যে 350 পেশেন্টকে নিয়ে গবেষণা করা হয়েছে, তার মধ্যে মাত্র 1 জনের হাইপোগ্লাইসেমিয়া হয়েছে। তো আগে যেটা হইতো যে 7.5 গুণ সারা বিশ্বে যে গবেষণা, তা আমাদের দেশে কিন্তু মানুষ রোজা বেশিও রাখে এবং এখনকার সময়ে এই যে সচেতনতা তৈরি হচ্ছে আমাদের মিডিয়ার কারণে বলেন, হাসপাতালে আমরা এডুকেশন দিচ্ছি পেশেন্টদেরকে, সেক্ষেত্রে কিন্তু রোজাটা অনেক অনেক সেফ হয়েছে ডায়াবেটিস রোগীর জন্য এবং অনেক ভালো ভালো ওষুধ রয়েছে যেগুলোতে হাইপো কম হয় এবং মডিফিকেশনগুলো খুব সহজ হয়েছে। তো আমরা সহজেই রোগীদেরকে রোজা রাখার জন্য উপযুক্ত করে দিতে সুগারটা যেন কন্ট্রোলে থাকে, এটাই তো আসলে আমাদের চাওয়া। এবং রোগীদের এখানে দায়িত্ব হচ্ছে যে অবশ্যই তিনি যেই চিকিৎসকের শরণাপন্ন তিনি হন তার সাথে ফলো আপে থাকা, তার কাছে যেন একবার রোজার আগে প্ল্যানটা করে নেন। অবশ্যই প্ল্যানিং করতে হবে এবং রোজার আমি খুব স্পেসিফিক্যালি বলতে চাই যে রোজার যে ডায়াবেটিসের ঔষধের যে অ্যাডজাস্টমেন্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এবং যে ডায়েটারি যে অ্যাডজাস্টমেন্ট সেটা খুব ইম্পর্ট্যান্ট। সেজন্য আমরা রমজান রিলেটেড ডায়েট চার্ট তৈরি করি এবং রমজানের জন্য আমরা যেটা করি যে ওষুধে সাপোজ ইনসুলিনটা সাপোজ 2 বেলা মানুষ ইনসুলিন নেয়। অনেকে রোজার আগে যদি কেউ না আসে তাহলে সে আগের ডোজে ইনসুলিন নিতে থাকে, হাইপো হয়ে যায়। কিন্তু রোজার আগে একবার যদি এসে ডাক্তারের কাছে পরামর্শ নেয় সেক্ষেত্রে যেটা হয় আমরা ডোজটা অ্যাডজাস্ট করে দিই, খুব সহজ বলে দিই। সাপোজ 20 ইউনিট আপনি সকালে নাস্তার সাথে নেন, রাতে 20 ইউনিট ইনসুলিন নেন, সেক্ষেত্রে সকালের যে নাস্তার সাথে যে ইনসুলিনটা পুরোপুরি ফুল ডোজে ইফতারে চলে যাবে, ইফতারের পানি খেয়ে ইনসুলিনটা নিয়ে ইফতার করে ফেলবেন। আর রাতের যে ডোজটা রয়েছে সাপোজ 20 ইউনিট রাতে দিচ্ছেন সেটাকে 50% কম করে অর্ধেক কেটে আমরা সেহরিতে দিয়ে দিব, তাহলে কিন্তু সুন্দরভাবে রোজা রাখা যায়। ডায়াবেটিসের বড়ির কথা বলি আমি, বড়ি হচ্ছে সাপোজ গ্লাইকোলাইজাইড, সে 80 মিলিগ্রাম সকালবেলা খায়, 80 মিলিগ্রাম রাতের বেলা খায় ডায়াবেটিস কন্ট্রোলের জন্য। সেক্ষেত্রে সকালের 80টা ইফতারে চলে যাবে, রাতের 80টা অর্ধেক করে সেহরিতে চলে যাবে, তাইলেই রোজা নিরাপদে রাখতে পারবে। মেটফর্মিন হচ্ছে যে সাপোজ যারা 2 বেলা খায় তাদের ইফতারে একটা, সেহরিতে একটা, এখানে মেটফর্মিন ডোজ কমানোর দরকার পড়ে না। কেউ যদি 3 বেলা খায় সেই ক্ষেত্রে 2টা সকালের আর দুপুরের ডোজটা ইফতারে দিয়ে দিব আর রাতের ডোজটা সেহরিতে দিয়ে দিব। এরকমভাবে প্রত্যেকটা ওষুধের কিন্তু আলাদা আলাদা অ্যাডজাস্টমেন্টের প্রোটোকল রয়েছে এবং রমজান স্পেসিফিক ডায়েট চার্ট রয়েছে, সেগুলো যদি আমরা একটু আলোচনা করি রোগীর সাথে। তারপরে হচ্ছে যে রমজানে হাঁটাহাঁটি করবে কিনা, কেমন কখন করবে, এটাও খুব ইম্পর্টেন্ট। ইফতারের পরে কিন্তু উনি হাঁটতে পারেন। আর যারা ফুল তারাবি নামাজ পড়েন, আমরা যে এক্সারসাইজ বলি যে রোগীকে 30 মিনিট করে হাঁটতে হবে প্রতিদিন, সপ্তাহে 5 দিন, তারাবি নামাজ পড়লে কোনো এক্সারসাইজ করার দরকার নেই, ফুল এক্সারসাইজ ওই তারাবি নামাজের মধ্যে কিন্তু হয়ে যায়। আচ্ছা, তো আর যারা অসময় বসে নামাজ পড়ে অথবা ওরকম এক্সারসাইজ হয় না, তো পুরো নামাজটা 20 রাকাত নামাজ যেটা বলা হয় সেটা পড়তে পারতেছেন না উনি অন্য কোনো কারণে, সেক্ষেত্রে তাকে 15 থেকে 20 মিনিট যে ইফতারের 1 ঘন্টা পরে উনি হাঁটাহাঁটি করতে পারে। অনেকেই করে কি রাতের বেলা ভোরবেলা উঠে সেহরি খাবে, সেহরি না করে রোজা রাখে, সেক্ষেত্রে দেখা যায় যে 12টা 1টা বাজতে বাজতে হাইপো হয়ে অজ্ঞান। সেক্ষেত্রে আমাদের নির্দেশনা থাকবে সেহরি না করে রোজা না রাখাই ভালো, সেহরিটা সবার শেষের টাইমে করবে। অনেকে 12টার সময় রাতের খাবারটা খেয়ে ওইটাই সেহরি থাকে, এটা হলো না, এটা হলে তার হাইপো হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। ইফতার দেরি করে করা যাবে না, সেহরি করতে হবে সবার শেষে। এই জিনিসগুলো মানে এই যে ছোট ছোট হেলথ এডুকেশনের ব্যাপারগুলো আসে, এগুলো আপনারা রোগীদেরকে কাউন্সেলিং করে থাকেন। তারপরে মিষ্টি খেয়ে ফেললো, শরবত খেয়ে রোজা ভাঙলাম, কেমন মিষ্টি শরবত খেয়ে ডায়াবেটিস রোজা ভাঙাটা ঠিক হবে না। আর্টিফিশিয়াল সোয়েটার নিতে পারে, তারপরে হচ্ছে যে আপনার ইসবগুলের ভুসি খেয়ে, তারপরে হচ্ছে লেবুর শরবত খেয়ে ফাইবার জাতীয় খাবার খাবার খেতে পারবে, কেমন। তো
এই ধরনের খাবারের যে চেঞ্জগুলো এগুলো খুব ইম্পর্টেন্ট। সো এটা আমরা রোগীদের সাথে সবসময় আমরা অনেকদিন থেকে আসলে করছি, আমাদের হাসপাতালে আমরা কিন্তু কয়েকটা সেশন করে ফেলেছি, আমাদের ডাক্তারদেরকেও আমরা এডুকেট করছি। কয়েকদিন আগে আপনি শুনে খুশি হবেন, ঢাকা মেডিকেলের প্রায় 1200 ডাক্তারকে একদিন আমরা ট্রেন করেছি একটা বড় একটা প্রোগ্রামের মাধ্যমে। তো এরকমভাবে সিকোয়েন্সিয়ালি কিন্তু আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, আমরা টেলিভিশনে, আমরা প্রিন্ট মিডিয়াতে এবং ইনডোর আউটডোরে রুগীদেরকে আমরা কিন্তু এডুকেট করছি। তার মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই যে আউটকাম ভালো হচ্ছে, আমাদের রুগীরা কিন্তু অন্য দেশের রুগীদের থেকে আরো অনেক নিরাপদে রোজা রাখতে পারছে শুধুমাত্র এই প্রি রামাদান এডুকেশন কাউন্সেলিং এবং পাশাপাশি পেশেন্ট এমপাওয়ারমেন্টের কথাটা চলে আসবে যে পেশেন্টদেরকে আপনারা এমপাওয়ার্ড করে দিচ্ছেন যে তারা ডিসিশন নিতে পারছে যে কি করতে হবে তাদের কন্ডিশন এবং যে রোজা রাখতে পারবে কি পারবে না তার কিছু সেট ডিসিশনটাও সে নিতে পারবে। এটা হচ্ছে আমাদের একটা গ্রুপ আছে ডায়াবেটিস ইন রামাদান অ্যালায়েন্স গ্রুপ, এটা হচ্ছে অত্যন্ত শক্তিশালী আন্তর্জাতিক বডি। এখানে দুইটা গ্রুপ রয়েছে, এটা মেডিকো রিলিজিয়াস। এখানে কিন্তু আমাদের ধর্মীয় যারা গার্ডিয়ান আছেন তারা এই গ্রুপের মধ্যে আছেন, আবার চিকিৎসকও আছেন, তাদের কম্বাইন্ডলি একটা ডিসিশন তৈরি করা আছে ডিএআর বলে। এটা আন্তর্জাতিক গ্রুপ, এটা মিশরের কায়রো ইউনিভার্সিটি থেকে এবং অন্যান্য সারা পৃথিবীতে যারা ইসলামিক স্কলার আছেন তারা মিলে কিন্তু এই গাইডলাইনটা তৈরি করেছেন এবং আমরা তাদের যে চিন্তাভাবনার আলোকে কিন্তু আমরা কথা বলি এবং পেশেন্টরা কিন্তু কনভিন্স হয়, মানে একটা সায়েন্টিফিক গাইডলাইনের আলোকে আপনারা কথা বলছেন। স্যার আপনাকে ধন্যবাদ, খুব সুন্দর করে বলেন। আমি একটু স্যারের কাছে আসবো। স্যার সম্ভবত কিছু বলতে চাচ্ছিলেন, ওই যে আমি যখন ডায়েট এবং লাইফস্টাইল নিয়ে কথা বলছিলাম তখন আপনি কিছু অ্যাড করতে চাচ্ছিলেন। আসলে দেখুন, আসলে আমাদের দেশে কিন্তু খুব মানে কি বলবো যে কিটো ডায়েট যেটাকে বলে যে আপনার ওজন কমানোর জন্য, যেমন ওজন কিন্তু যে আমাদের একটা কথা বলছিলেন যে ওএসএ বলেন আমরা যে নাক ডাকা, অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া, নাক ডাকার একটা কিন্তু যে অনেকগুলো কারণের মধ্যে একটা হচ্ছে যে যাদের ওজন অনেক বেশি তাদের কিন্তু আপনার হয় নাক ডাকা হয়। তো আমাদের দেশে কিন্তু এটা প্রচলিত আছে কি ধরুন সস্তাভাবে সহজভাবে কিভাবে মানুষকে প্রলোভিত করা যায়, এবং বাংলাদেশে সহজ। কিন্তু আপনি যদি বলুন যে আজকে আপনার এই ডায়াবেটিস এবং প্রেশারের জন্য কোনো ওষুধ খেতে হবে না, তাহলে দেখবেন আপনি যা বলবেন সে তাই করবে। এবং একটু আগে আমাদের যে মানে ইন্দ্রজি প্রফেসর যে কথা বললেন, স্যার যেটা বললেন যে এই ওজন যে আমরা কমাই ফেলছি, আমাদের কিন্তু আন্তর্জাতিকভাবে স্বীকৃত ডায়েটের কিন্তু প্রোটোকল আছে যে আপনার কার্বোহাইড্রেট কত % থাকা লাগবে, প্রোটিন কত % এবং আপনার ফ্যাট কত % থাকবে। এখন আপনি যদি শার্পলি যদি ধরুন আপনার কার্বোহাইড্রেট মিনিমাম আপনার ধরুন 60% দরকার অ্যাভারেজ, এখন এখান থেকে যদি আপনি 10% চলে আসেন তাহলে কি হয়, আপনার বডিতে একটা মানে চরমভাবে আপনার কি হয় মানে মেটাবলিক ডিঅ্যারেঞ্জমেন্ট হয়ে যায়। এতে যেটা হয় আপনার ওই যে হৃদরোগের ঝুঁকি বাড়ে, আপনার স্ট্রোকের চান্স বাড়ে। এবং আমি এটাই বলবো যে আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যে এই প্রলুব্ধ না হয়ে সায়েন্টিফিক ওয়েতে আপনার কার্বোহাইড্রেট, ফ্যাট, প্রোটিন সবকিছুকে আপনার একটা প্রপোর্শনে রেখে তারপরে আপনার ওজন আমরা কিন্তু একদম ছোটবেলায় যখন বিজ্ঞান বই পড়তাম যে সুষম খাদ্য বলতে আমরা কি বুঝি, সেই যে স্কুলের যে পড়াটা যে সুষম খাদ্যে কত % কার্বোহাইড্রেট থাকবে, কতটুকু প্রোটিন থাকবে, ফ্যাট থাকবে, সেইখানেই কিন্তু আমাদেরকে আসলে আলটিমেটলি ফিরে যেতে হবে। প্রধান আপনার থাকতে হবে আপনার এই কার্বোহাইড্রেট, তারপরে প্রোটিন থাকবে 3, 2, 1, তাই না? আমি যদি খুব সহজ একটা প্লেট মেথড বলি যে অনেকে মানে মাপাটা অনেকজনের সমস্যা, সেজন্য আমরা যদি একটা প্লেট মেথড, যে একটা গোল প্লেট, সেটাকে 4 ভাগ করলাম। আমরা 4 ভাগের মধ্যে আমরা 4 ভাগের 1 ভাগ আমরা কার্বোহাইড্রেট নিলাম, 4 ভাগের 2 ভাগ আমরা নন স্টার্চ ভেজিটেবল যেটাকে বলি আমরা, আর 4 ভাগের 1 ভাগ হচ্ছে যে প্রোটিন। এইভাবে যদি আমরা একটা প্লেটটাকে সাজাই, প্লেট মেথড, তাহলে কিন্তু সহজ হয়ে যায়। অনেকে মাপযোগ করতে পারবেন না, কিন্তু সহজেই আমরা যে প্লেট মেথড যদি করে ফেলি, 4 ভাগ করে ফেলি প্লেটটাকে, 4 ভাগের 1 ভাগ হচ্ছে ভাত রুটি, 4 ভাগের 1 ভাগ হচ্ছে মাছ মাংস, আর অর্ধেক প্লেট থাকবে সবজি। তাহলে কিন্তু যেটা আপনি বললেন যে ছোটবেলায় শুনে এসেছেন যে সুষম খাদ্য, এটা এখন পর্যন্ত সেটাই ঠিক, কিন্তু যেটা প্র্যাকটিক্যালি দেখা যায় আমাদের প্লেট ভর্তি ভাত, ভাতের মাঝখানে অল্প একটু সবজি, এক কোণায় একটু মাছ বা একটু মাংস, মানে যেটা আমরা করে থাকি। যে 85% কার্বোহাইড্রেট টিপিক্যাল বাংলাদেশি খাবার কেমন, সেটাও কিন্তু খুব হেলদি না আসলে। আমরা অনুষ্ঠানের একদমই শেষ পর্যায়ে চলে আসছি, মানে আশা করছি যে রোজা আসছে আমরা সুস্থভাবে সেটা পালন করতে পারবো এবং আমাদের মানে ধর্মপ্রাণ মুসলিমরা মানে সুস্থ থাকবে, সেই আশাবাদই ব্যক্ত করছি। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময়। আপনাদেরকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের আজকের পর্বে আলোচনা ছিল এই পর্যন্ত। আশা করছি আপনারা উপকৃত হয়েছেন। আপনাদের সাথে দেখা হবে সামনের পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।